হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার। তো এর আগের ক্লাসগুলোতে আমরা হরমোন চ্যাপ্টারটা শেষ করেছি, মানে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়ের মধ্যে হরমোনের যে পার্টটা, মানে প্রাণী হরমোন, হিউম্যান মানে মানুষের শরীরের যে হরমোন, সেই পার্টটা আমরা শেষ করেছি। তো সেরকম ভাবে আমরা এর পরে যেটা আছে স্নায়ুতন্ত্র, সেই পার্টটাও এরকম ভাবেই করব, যে আমরা পড়বো সাথে সাথে অ্যান্সার, মানে কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং কোশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করতে হবে, অ্যান্সার লিখতে হবে, যেভাবে লিখলে আমরা বেশি নাম্বার পাবো, সেগুলো একটু আলোচনা করি। চলো। তো এখান থেকে প্রথমে একটা কোশ্চেন আসতে পারে, যেটা 5 নম্বরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে নিউরনের সচিত্র বিবরণ। সরি, সচিত্র বিবরণ নয়, সচিত্র অঙ্গ, চিহ্নিত চিত্রাঙ্কন। নিউরনের চিহ্নিত চিত্রাঙ্কন, এটা হচ্ছে আমাদের, ধরো নিউরন, আমি জাস্ট রাফলি এঁকেছি, তোমরা বইয়ে রাখা, বইয়ে যে ছবিটা আছে সেটা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, কারণ এই ছবিটা পরীক্ষায় আসে। নিউরনের চিহ্নিত চিত্রাঙ্কন, নিউরন হচ্ছে আমাদের স্নায়ু কোষ, তাই তো? তো নিউরনের চিহ্নিত চিত্রাঙ্কনে প্রথমে কি কি আছে, প্রথমে আমরা দেখব যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সোয়ান কোষ। আচ্ছা, তার আগে বলে নিই, নিউরনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রবর্ধক। প্রবর্ধক হচ্ছে এই এই প্রবর্ধকটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে অ্যাক্সন, যেটা লম্বা প্রবর্ধক। আর যেগুলো ছোট প্রবর্ধক সেগুলোকে কি বলে, ডেনড্রন, তাই তো? এগুলো আমরা জানি। আর ডেনড্রনের থেকেও যেগুলো ছোট বেরিয়েছে সেগুলোকে বলা হয় ডেনড্রাইট, এটা জানলাম। আর এই মাঝখানে এই অংশটা যেখানে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, এগুলোকে, এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে বলা হয় হচ্ছে কোষদেহ। আর একটা কথা খেয়াল রাখবে, তোমরা সব পয়েন্টিং গুলো কিন্তু ছবির ডান দিকে করবে, লেভেলিং গুলো সব এক লাইনে করবে এবং ডান দিকে করবে। তো ডেনড্রন ডেনড্রাইট গেল, অ্যাক্সন। এবারে আসি ইম্পর্টেন্ট কিছু কিছু অর্গান, যেমন হচ্ছে সোয়ান কোষ, এটাকে বলা হয় হচ্ছে নিজল দানা, যেগুলো শুধুমাত্র স্নায়ু কোষেই দেখা যায়। এটা বলা হচ্ছে নিউরোফাইব্রিল, এগুলোকে বলা হয়। নিউরোফাইব্রিল। আর এই অংশটাকে বলা হয় অ্যাক্সন হিলক, যেখান থেকে অ্যাক্সন শুরু হয়েছে সেই অংশটাকে কি বলা হয়, অ্যাক্সন হিলক। আর এটা তো নিউক্লিয়াস, আমরা সবাই জানি। মাইটোকন্ড্রিয়া আছে, নিউরন দানা, সাইটোপ্লাজম। আর কোষ দেহ অর্থাৎ নিউরনের সাইটোপ্লাজমকে কি বলা হয়। এবারে আমি একটু ডেসক্রিপটিভ বর্ণনায় আসি। ও, তার একটা জিনিস দেখানো হয় যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। আর এটা তো মায়োলিন সিট, আমরা সবাই জানি। এটা হচ্ছে মায়োলিন সিট। এবং এখান থেকে যে শর্ট কোশ্চেন যদি কিছু আসে বা শর্ট কোশ্চেন আসতে পারে, সেরকম জায়গাগুলো আমরা একটু ডেসক্রিপটিভে আলোচনা করি। আগে আমরা কোষ দেহকে একটু দেখি যে কোষ দেহে কি কি আছে। কোষ দেহে আছে হচ্ছে সাইটোপ্লাজম। কোষ দেহের সাইটোপ্লাজমকে কি বলা হয়, নিউরোপ্লাজম। অর্থাৎ স্নায়ু কোষের সাইটোপ্লাজমকে কি বলা হয়, নিউরোপ্লাজম। আছে কি, নিউক্লিয়াস আছে, নিজল দানা, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নিজল দানা। নিজল দানা কি কাজ করে, নিজল দানা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, স্নায়ুকোষে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আর হচ্ছে আরেকটা হচ্ছে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল, এটা কি করে, নিউরোফাইব্রিল কি করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তাহলে এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এক হচ্ছে নিসল দানা আর এক হচ্ছে নিউরোফাইব্রিল। এতে এই দুটো, অনেক সময় এরকম ধরনেরও কোশ্চেন আসে যে এমন দুটো কোষ অঙ্গাণুর নাম লেখো যেটা শুধুমাত্র নিউরনের ক্ষেত্রেই পাওয়া যায়। শুধুমাত্র নিউরনের ক্ষেত্রে এই দুটো পাওয়া যায়, যেটা হচ্ছে নিসল দানা এবং নিউরোফাইব্রিল।
আর স্নায়ুকোষ কি কখনো বিভাজিত হয়? স্নায়ুকোষ কখনো বিভাজিত হয় না, অলওয়েজ G0 স্টেটে অবস্থান করে। তাই এতে কি থাকে, তাই স্নায়ুকোষ কেন G0 স্টেটে অবস্থান করে? কারণ এদের সেন্ট্রোজোম থাকে না, বা থাকলেও নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাই কি সেন্ট্রোজোম থাকে না, এটা খেয়াল রাখবে। তাহলে কোন অঙ্গাণুটা থাকে না, অনেক সময় এমসিকিউ আসতে পারে যে নিউরনে কোন অঙ্গাণু থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রোজোম থাকে না। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এবার আসে প্রবর্ধক গুলো, যেগুলো হচ্ছে ডেনড্রন এবং অ্যাক্সন। এই প্রবর্ধকের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা একটু দেখি, কেমন? যেখান থেকে যদি কোনো শর্ট কোশ্চেন আসে, তো আমরা সেগুলো একটু রিভাইজ করে নিই, তাহলে আমরা সেই বিষয়ে স্ট্রং থাকবো, ফলে আমাদের শর্ট কোশ্চেন মিস হবে না। তাহলে প্রবর্ধক, প্রবর্ধক প্রবর্ধক হচ্ছে কি থাকে, ডেনড্রন এবং অ্যাক্সন, দুটো প্রবর্ধক আছে। আচ্ছা, প্রবর্ধকের কাজ কি? প্রবর্ধকের কাজ, ডেনড্রনের কাজ হচ্ছে সংজ্ঞাবাহক হিসাবে কাজ করে, অর্থাৎ এক নিউরন থেকে উদ্দীপনা বা কোনো সেন্সরি অর্গান থেকে উদ্দীপনা কি করে, কোষদেহে নিয়ে আসে। এবং অ্যাকশন কি করে? অ্যাকশন হচ্ছে কোষদেহ থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে বাহিত করে। অর্থাৎ এটা সংজ্ঞাবহ, এটা আজ্ঞাবহ, এই হিসাবে কাজ করে। অর্থাৎ ডেনড্রন দিয়ে উদ্দীপনা ভেতরে প্রবেশ করে কোষদেহে, এবং কোষদেহ থেকে উদ্দীপনা বেরিয়ে যায় কি দিয়ে, অ্যাক্সন। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং অ্যাকশনে কি কি আছে? অ্যাকশনে আছে হচ্ছে এক্সোপ্লাজম। আচ্ছা, নামটা শুনে বোঝা যাচ্ছে এটা কি। এক্সোপ্লাজম, সাইটোপ্লাজম, যেটা নিউরনে কোষদেহের সাইটোপ্লাজম সেটা নিউরোপ্লাজম, অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজম সেটা হচ্ছে এক্সোপ্লাজম। সেটার নাম কি? এক্সোপ্লাজম। এখন আর কি আছে? মায়োলিন সিদ আছে। মায়োলিন সিদ কে তৈরি করেছে? সোয়ান কোষ। সোয়ান কোষ খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার্স, যেটা নিউরনের, যে একমাত্র নিউরনে থাকে সোয়ান কোষ। এগুলো অনেক সময় চিহ্নিত চিত্রাঙ্কনে আসে। আর কি আছে? র্যানভিয়ারের পর্ব। আমি এখানে শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলোই উল্লেখ করছি যেখান থেকে কোশ্চেন আসছে, শর্ট কোশ্চেন আসতে পারে, এবং চিহ্নিত চিত্রাঙ্কনেও আসে। অনেক সময় চিহ্নিত চিত্রাঙ্কনে উল্লেখ করে দেয় যে নিউরনে চিহ্নিত চিত্রাঙ্কন করো, এবং সেখানে র্যানভিয়ারের পর্ব, অ্যাক্সন ফিলাপ, রিজলভানা, নিউরোফাইব্রিল এগুলো চিহ্নিত করো, এরকম নাম তুলে দেয় অনেক সময়। তাই আমরা সব রকমের জন্য প্রস্তুতি নিয়ে যাব। তা র্যানভিয়ারের পর্বটা কি? র্যানভিয়ারের পর্ব দুটো মায়োলিন সিদের মধ্যে যে গ্যাপটা, সেটাই হচ্ছে র্যানভিয়ারের পর্ব। এই র্যানভিয়ারের পর্বের কাজ কি? র্যানভিয়ারের পর্বের মাধ্যমে উদ্দীপনা লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ নিত্যজ্ঞ পরিবহন দেখা যায়। নিত্যক পরিবহন, সলটিটরি কন্ডাকশন দেখা যায় তাদের নিউরনের মধ্যে র্যানভিয়ারের পর্ব থাকার জন্য। এটার পরিবহন উদ্দীপনা পরিবহন খুব দ্রুত হয়। উদ্দীপনা পরিবহন দ্রুত হয় খুব, উদ্দীপনা পরিবহন দ্রুত হয়। আর আরেকটু বলে নি, অ্যাক্সোলেমার আবরণী গুলো একটু বলে নি। প্রথমে এটা হচ্ছে অ্যাক্সনের আবরণী অ্যাক্সোলেমা, তারপরে আছে হচ্ছে মায়োলিন সিদ, তারপরে আছে হচ্ছে নিউরেলেমা। এটা বলা হচ্ছে নিউরোলেমা, এটা বলা হচ্ছে মায়োলিন সিদ, আর এটাকে বলা হচ্ছে কি, অ্যাক্সোলেমা। আর এটা তো আমরা জানি প্রান্তপুরুষ, যেখানে কি প্রান্তপুরুষ, যেখানে হচ্ছে উদ্দীপনাটা কোথায় যাচ্ছে, কারক অঙ্গে প্রবেশ করছে। যে অঙ্গটা ক্রিয়া করবে সেই অঙ্গে প্রবেশ করছে, মানে উদ্দীপনার সাপেক্ষে যে অঙ্গটা ক্রিয়া করবে সেই উদ্দীপনা সেখানে প্রান্তপুরুষ প্রবেশ করছে। তো এই গেল স্নায়ুতন্ত্র, মানে কোষ দেহ, স্নায়ু কোষ নিয়ে, নিউরন নিয়ে একটু আলোচনা গেল। আচ্ছা, স্নায়ুতন্ত্রটা কি আমরা সকলে জানি তো? স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুকোষ অর্থাৎ নিউরন এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্র মানব দেহে ভৌত ভৌত সামঞ্জস্য বজায় রাখা, অর্থাৎ উদ্দীপনায় সাড়া দেওয়া, ভৌত সামঞ্জস্য, এগুলো উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা, সেই তন্ত্রকে বলা হয় স্নায়ুতন্ত্র। তো এখন স্নায়ুতন্ত্র কি বললাম, দুটো কোষ নিয়ে, একটা হলো নিউরন, নিউরন নিয়ে আমরা আলোচনা করলাম। আর কি আছে? নিউরোগ্লিয়া।
নিউরোগ্লিয়া সেল। এখান থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে যে নিউরোগ্লিয়া কি। নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া কি? স্নায়ুতন্ত্রে নিউরন ছাড়াও এক ধরনের কোষ থাকে, সেই কোষগুলোকে বলা হয় নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া ক প্রকার? 3 প্রকার। কি কি আছে? অলিগোডেন্ড্রোগ্লিয়া আছে, মাইক্রোগ্লিয়া এবং অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোগ্লিয়া এবং মাইক্রোগ্লিয়া। এখন অ্যাস্ট্রোসাইট কেন নাম হয়েছে? অ্যাস্ট্রোসাইট হচ্ছে তারার মতো দেখতে অনেকটা, অর্থাৎ তার জন্য এগুলোকে বলে অ্যাস্ট্রোসাইট। অলিগোডেন্ড্রোগ্লিয়া অনেক শাখা প্রশাখা যুক্ত, মাইক্রোগ্লিয়া ক্ষুদ্রাকৃতির। এখন এই নিউরোগ্লিয়ার কাজ কি? নিউরোগ্লিয়া কত শতাংশ? যে প্রায় 90% সেলই হচ্ছে স্নায়ুতন্ত্রের নিউরোগ্লিয়া। এখন নিউরোগ্লিয়ার কাজ কি? নিউরোগ্লিয়ার কাজ হচ্ছে স্নায়ুতন্ত্রকে পুষ্টি প্রদান। 2 কি? যান্ত্রিক দৃঢ়তা প্রদান। আর 3 কি? 3 হচ্ছে অনাক্রম্যতা প্রদান। মানে স্নায়ুতন্ত্রে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তখন কারা অ্যাক্ট করে? ইমিউন সিস্টেম গড়ে তোলে, সেটা হচ্ছে নিউরোগ্লিয়াল সেল। আর যান্ত্রিক দৃঢ়তা অর্থাৎ স্নায়ুতন্ত্রকে দৃঢ়তা প্রদান করে এবং স্নায়ুতন্ত্রকে পুষ্টি প্রদান করে। এগুলো হচ্ছে নিউরোগ্লিয়ার কাজ। এরকম অনেক সময় কোশ্চেন আছে যে নিউরোগ্লিয়া কি বা নিউরোগ্লিয়ার কাজ লেখো, তখন আমরা এগুলো লিখবো। তাহলে গেল স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া। এখন স্নায়ুর প্রকারভেদ গুলো আমরা একটু জেনে নিই। স্নায়ুর প্রকারভেদ কি আছে? স্নায়ুতন্ত্রের প্রকারভেদ আছে, নিউরনের প্রকারভেদ আছে। নিউরন কি? সংজ্ঞাবাহ, আজ্ঞাবাহ আর সংযোজী। সংজ্ঞাবাহ বা সেন্সরি, এটা হচ্ছে মোটর নিউরন। আর সংযোজী নিউরন। তার কি সংজ্ঞাবাহ নিউরন কি? সংজ্ঞাবাহ নিউরন যে নিউরন কি করে? আচ্ছা, আমাদের স্নায়ুতন্ত্রের প্রবাহের পথটা কি জানি তো? স্নায়ুতন্ত্রের প্রবাহের পথটা হচ্ছে উদ্দীপনা, সেখান থেকে কোথায় যাচ্ছে? গ্রাহক অঙ্গ। অর্থাৎ গ্রাহক অঙ্গ হচ্ছে আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, সেই 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক হচ্ছে সারা দেহে বিস্তৃত, তাই গ্রাহক অঙ্গ। সেখান থেকে কি যাচ্ছে? সংজ্ঞাবাহ নিউরন। সেখানে যাচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সেখানে যাচ্ছে কোথায়? আজ্ঞাবাহ। দেন তারপরে যাচ্ছে কারক। কারক মানে যে অঙ্কটা অ্যাক্ট করবে, সেখান থেকে তারপরে যাচ্ছে সাড়া প্রদান। তাহলে কি উদ্দীপনা? উদ্দীপনা আছে গ্রাহক অঙ্গে। ধরো আমার এখানে মশা বসেছে, মশা কামড়াচ্ছে, বা গরমের তাপ লেগেছে, বা চিমটি কাটলাম, সেই উদ্দীপনাটা কোথায় যাচ্ছে? গ্রাহক অঙ্গ অর্থাৎ ত্বক এবং এখানকার পেশিতে। ত্বকে যাচ্ছে, ত্বকের মাধ্যমে যে স্নায়ুতন্ত্র, ত্বকের যে স্নায়ুগুলো আছে, সেই স্নায়ুগুলোতে উদ্দীপনা কি হচ্ছে? সংজ্ঞাবাহ নিউরন দ্বারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাচ্ছে। অর্থাৎ সংজ্ঞাবাহ নিউরনটা কি? যে নিউরন গুলো বা যে তন্ত্রটা উদ্দীপনাকে গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, তাদেরকে কি বলা হয়? সংজ্ঞাবাহ বা সেন্সরি নিউরন। সেন্সরি স্নায়ু বলা হয়। এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি হয়? সংজ্ঞাবাহটা আজ্ঞাবাহে রূপান্তরিত হয়, অর্থাৎ উদ্দীপনাটা সংজ্ঞাবাহ থেকে আজ্ঞাবাহ রূপান্তরিত হয়। তো আজ্ঞাবাহ নিউরন দ্বারা কি হয়? যে নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনার এসে সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি হচ্ছে? অ্যানালিসিস হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে যে
মানে বার্তাটা, অর্থাৎ আজ্ঞাবহ নিউরন দ্বারা যে উদ্দীপনাটা বয়ে যাচ্ছে কারক অঙ্গে, অর্থাৎ যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রেরণ করছে সেটা কি বার্তা, যে এই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে আমাকে কিভাবে রিয়াক্ট করতে হবে বা সাড়া প্রদান করতে হবে, সেই বার্তাটা কে নিয়ে যাচ্ছে? আজ্ঞাবহ নিউরন। অর্থাৎ যে নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বার্তা কারক অঙ্গ অর্থাৎ পেশিতে প্রেরণ করে সেটাকে বলা হচ্ছে আজ্ঞাবহ নিউরন। এবং এর মধ্যেখানে স্নায়ুতন্ত্রের মধ্যে যে নিউরন থাকে, যে সংজ্ঞাবাহ থেকে আজ্ঞাবাহে রূপান্তরিত করে, সেটা হচ্ছে সংযোজী নিউরন। এখন এই আজ্ঞাবহটা কারকে এলো, কারক অর্থাৎ আমাদের পেশি, অর্থাৎ এই উদ্দীপনার সাপেক্ষে আমরা কিভাবে অ্যাক্ট করব বা সাড়া প্রদান করব, সেটা বার্তাটা এলো পেশিতে। সেখান থেকে সাড়া প্রদান, অর্থাৎ এখানে যদি গরম কিছু আমার চামড়ায় লাগে তো আমি তৎক্ষণাৎ হাতটা উঠিয়ে নেব, অর্থাৎ উদ্দীপনাটা সংজ্ঞাবাহের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গেল, সেখান থেকে বার্তা অর্থাৎ বলছে যে হাতটা উঠিয়ে নাও, ওখানে গরম কিছু আছে। তো আজ্ঞাবহটা কারকে এলো, পেশির মাধ্যমে আমাদের ক্রিয়াটা সম্পন্ন। এই গেল আমাদের সংজ্ঞাবাহ এবং আজ্ঞাবাহ নিউরন। আশা করি বুঝতে পেরেছি। আর কি আছে? আর আছে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আমাদের করোটি স্নায়ুতন্ত্র, 12 জোড়া করোটি স্নায়ুতন্ত্র মুখস্থ করে নিও। 12 জোড়া করোটি স্নায়ু। সেখানে কি আছে? বহির্বাহী, অন্তর্বাহী আর মিশ্র। এই 3 রকমের স্নায়ু দেখা যায়, বহির্বাহী, অন্তর্বাহী এবং মিশ্র। বহির্বাহী কি? বহির্বাহী হচ্ছে যে স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা কারকে নিয়ে যায়, সেটা বহির্বাহী। অন্তর্বাহী হচ্ছে যেটা উদ্দীপনা গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, অন্তর্বাহী। আর মিশ্র হচ্ছে যেটা উভয় কাজই করতে পারে, বহির্বাহী, অন্তর্বাহী। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ভেগাস, এর উদাহরণ হচ্ছে ধরো অপটিক, আর এর উদাহরণ হচ্ছে অকিউলোমোটর। এই 12 জোড়া করোটি স্নায়ু একটা ছন্দের মাধ্যমে আমি বলে দিয়েছিলাম, একটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি শেয়ার করে দেবো বা ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিবে 12 জোড়া করোটি স্নায়ু। তাহলে বহির্বাহী, অন্তর্বাহী, মিশ্র। তাহলে এই স্নায়ুতন্ত্রের এইটুকু পার্ট তোমরা আগে ভালো করে পড়ো এবং স্নায়ুতন্ত্রের নামগুলো একটু জেনে রাখো ভালো করে। অনেক সময় কোশ্চেন চলে আসে যে প্রথম করোটি স্নায়ু কি, দ্বিতীয় করোটি স্নায়ু কি, বা দৃষ্টির সাথে যুক্ত কোন করোটি স্নায়ু সেটা হচ্ছে অপটিক, বা শ্রবণের সাথে যুক্ত করোটি স্নায়ু অডিটরি। এরকম ভাবে শর্ট কোশ্চেন আসতে পারে, এগুলো তোমরা ভালো করে জেনে রাখবে। ওই 12 জোড়া করোটি স্নায়ুর নাম এবং কোনটা কোন প্রকৃতি, মিশ্র কোনটা, বহির্বাহী, অন্তর্বাহী, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। আর এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে 5 নম্বরের জন্য। তো এইটুকু, যেটুকু পড়ালাম সেটুকু তোমরা ভালো করে পড়তে থাকো। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। তো আজকে এই অবধি, টাটা। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও, আমি আবার সেটা বোঝানোর চেষ্টা করবো। টাটা।